ওকে, আমরা এখন যে মডেলটা নিয়ে ডিসকাশন শুরু করব সেটা হচ্ছে যে র্যাড মডেল। তো এটা আমাদের সিলেবাসে আছে, র্যাড মডেল। তো এটা আমরা ডিসকাশন করব, খুব ব্রিফলি ডিসকাস করবো যে হোয়াট ইজ র্যাড মডেল, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ র্যাড মডেল। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা ডায়াগ্রাম আছে যেটা হচ্ছে মডেল ডায়াগ্রাম। ওকে, তো আমরা এটা হচ্ছে আমাদের মডেল ডায়াগ্রাম। তো আমরা এখান থেকে এই ডায়াগ্রামটাকে ফার্স্ট আমরা ক্লারিফাই করবো, যেটাকে ফার্স্টে ক্লিয়ার করবো, দেন তারপরে তার অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজের পয়েন্টগুলোকে নিয়ে আমরা ডিসকাস করবো। ওকে, তো আমরা তো অলরেডি তোমার 4টে মডেল পড়ে আসলাম। তো যাকে আমরা র্যাড মডেল বলি, তো র্যাডটার অ্যাকচুয়ালি ফুল ফর্ম হচ্ছে আর ফর র্যাপিড, এ ফর অ্যাপ্লিকেশন, আর ডি ফর হচ্ছে ডেভেলপমেন্ট। সো র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট মডেল। তো এটাকে তোমার সবার প্রথম যে প্রপোজ করেছিল, তো ফার্স্ট প্রপোজ করেছিল র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট মডেল বাই আইবিএম। আমরা আইবিএম এর নাম সবাই শুনেছি, তাই না? তো প্রপোজ করেছিল 1980s-এ। ওকে, 1980 সালে প্রথম প্রপোজ করেছিল এই মডেলটার কথা। তো কেন র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপ মডেল নামটা হচ্ছে র্যাপিড, যে আমরা র্যাপিডলি কোনো অ্যাপ্লিকেশনকে ডেভেলপ করতে পারবো এই মডেলের থ্রু দিয়ে। কারণ আমরা দেখতে পেয়েছি যে আমাদের অনেক মডেল তোমার অনেকটা টাইম কনজিউমিং। আমরা আগেরটাই পড়ে এলাম যে প্রোটোটাইপিং মডেল, তো ওটা অনেকটা টাইম কনজিউমিং, কারণ আমাকে প্রোডাক্টটাকে বিল্ড করতে অনেকটা সময় লেগে যাচ্ছে। তো যাতে আমাদের খুব কম টাইমের মধ্যে আমরা একটা ভালো কোনো সফটওয়্যার প্রোডাক্টকে ডেভেলপ করতে পারি উইদিন দ্য লেস টাইম ফ্রেম, তো তখন আমরা ব্যবহার করব র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট মডেল। তো তো এবার এটা বেসিক্যালি একটা টাইপ অফ ইনক্রিমেন্টাল প্রসেস মডেল। আমাদের আরেকটা প্রসেস মডেল আছে যার নাম হচ্ছে ইনক্রিমেন্টাল প্রসেস মডেল, যেখানে ইনক্রিমেন্টাল ওয়েতে আমাকে কোনো মডেলকে প্রিপেয়ার করতে হয়। যে ধরে নাও কাস্টমার হয়তো চাইছে যে সে তার ফুল প্রোডাক্টটা ডেভেলপমেন্ট হওয়ার আগে সে হয়তো পার্টলি সেই প্রোডাক্টটা ডেভেলপমেন্টটাকে পেতে চাইছে, তখন সে ব্যবহার করবে ইনক্রিমেন্টাল মডেল। যে আমার মডেলটার বা আমার সফটওয়্যার প্রোডাক্টটার একটা পার্ট ডেভেলপ হয়েছে, আমি সেই ডেভেলপমেন্ট প্রোডাক্ট মানে পার্টলি ডেভেলপমেন্ট প্রোডাক্টটাকে বা পার্সিয়ালি ডেভেলপমেন্ট প্রোডাক্টটাকে আমি কাস্টমারকে ডেলিভার করলাম। তো কাস্টমার কিন্তু খুবই স্যাটিসফাইড যে আমার প্রোডাক্ট এখন ডেভেলপমেন্ট কমপ্লিট হয়নি, তারা কিন্তু তোমার টিল দ্য এন্ড পর্যন্ত তাকে ওয়েট করতে হচ্ছে না যে কতক্ষণে আমার প্রোডাক্টটা ডেভেলপমেন্ট কমপ্লিট হবে, তারপরে আমি কোম্পানির কাছ থেকে পাবো। আমি একটা করে ফাংশনালিটিকে তোমার নিয়ে কাজ করছি, তাকে ডেভেলপ করছি, আমি কাস্টমারকে ডেলিভার করছি। তো কাস্টমার কিন্তু খুব খুশি। তো এটাকে বলা হয় ইনক্রিমেন্টাল মডেল বা ইনক্রিমেন্টাল প্রসেস মডেল, যেখানে একটা অল্প কিছু রিকোয়ারমেন্টের ওপরে কোনো একটা মডেলকে তোমার তৈরি করে কাস্টমারকে প্রোভাইড করা হয়। ওকে, তো ডিফারেন্ট ফেজ আছে আমাদের র্যাড ডেভেলপমেন্ট মডেলে, যেমন তোমার রিকোয়ারমেন্ট গ্যাদারিং বলতে পারি, অ্যানালিসিস আছে, প্ল্যানিং আছে, বিল্ড বা কনস্ট্রাকশন আছে, বা বিল্ড দ্য মডেল বা কনস্ট্রাকশন অফ দ্য মডেল বা ডেভেলপমেন্ট অফ দ্য মডেল। তারপরে হচ্ছে আমাদের ডিপ্লয়মেন্ট। ওকে, সো যে কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্টের আগে আমাকে কাস্টমারের কাছ থেকে রিকোয়ারমেন্টগুলোকে ফার্স্ট আমাকে গ্যাদার করতে হয়। তারপরে সেই রিকোয়ারমেন্টগুলোকে আমরা অ্যানালিসিস করি, দ্যাট ইজ কল্ড রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। আর সেই রিকোয়ারমেন্টগুলোকে অ্যানালিসিস করার উপর বেস করে আমরা তার স্পেসিফিকেশনস করি, দ্যাট ইজ কল্ড রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনস। তারপর আমরা প্ল্যানিং করি যে কিভাবে আমরা এই সফটওয়্যার প্রোডাক্টটাকে ডেভেলপ করব। তো সেই প্ল্যানিং এর পর আমাদের ডিজাইনটা শুরু হয়, আর ডিজাইন করার পর আমরা অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন করি, মানে আমরা কোডিং করি। আর কোডিং এর পর তো অবশ্যই টেস্টিং আছে, টেস্টিং এর পর ফাইনালি আমাকে ডিপ্লয় করতে হয়, আর ডিপ্লয় এর পর থেকে আমাদের মেনটেনেন্স ফেজটা স্টার্ট হয়ে যায়। তো এই মডেলটা তোমার যেটা হচ্ছে যে সব থেকে ক্রিটিক্যাল ফিচার্স সেটা হচ্ছে যে আমরা কিছু পাওয়ারফুল ডেভেলপমেন্ট টুল বা টেকনিক ব্যবহার করে আমরা খুব র্যাপিডলি কোনো সফটওয়্যারকে আমরা ডেভেলপ করতে পারি। এবার
এই মডেলে তোমার কোনো সফটওয়্যারকে ডেভেলপ করতে গেলে তোমার যেটা আমাকে সব থেকে বেশি ফলো করতে হবে সেটা হচ্ছে যে যদি আমি কোনো প্রোডাক্টকে আমি এই মডেলটা ফলো করে যদি আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, তাহলে আমাকে প্রথমেই সেই মানে প্রজেক্টটাকে আমাকে ফার্স্টে তোমার কিছু স্মল মডিউলে আমাকে ডিভাইড করতে হবে, আর তারপর সেই প্রত্যেকটা স্মল মডিউলকে আমরা অ্যাসাইন করব ইন্ডিপেন্ডেন্টলি কিছু সেপারেট কিছু টিমস থাকবে। ধরে নাও হয়তো আমার 4টে টিম আছে, 4টে টিমের মধ্যে ধরে নাও আমার তোমার 4জন করে এমপ্লয়ি আছে, আমার 4 নাম্বার অফ টিমস আছে, সেই 4টে টিমের মধ্যে আমার 4জন করে এমপ্লয়ি আছে। তাহলে আমি আমার প্রজেক্টটাকে আমি ধরে নাও 4টে মডিউলে তোমার ডিভাইড করলাম, এটা আমার প্রজেক্ট, তাকে আমি তোমার 4টে মডিউলে ডিভাইড করলাম। এবার এই প্রত্যেকটা মডিউলকে আমি একটা করে টিমকে অ্যাসাইন করছি, নট এ সিঙ্গেল ইন্ডিভিজুয়ালস। ওকে, আমি কিন্তু টিম 1কে আমার ফার্স্ট মডিউলটাকে আমি অ্যাসাইন করে ধরো মডিউল 1, এটা ধরো মডিউল 2, এটা ধরো মডিউল 3, এটা ধরো মডিউল 4। তাহলে আমি টিম 1কে অ্যাসাইন করেছি মডিউল 1, আমি টিম 2কে অ্যাসাইন করেছি মডিউল 2, আমি টিম 3কে অ্যাসাইন করেছি মডিউল 3, আমি টিম 4কে অ্যাসাইন করেছি মডিউল 4। তাহলে একটা কাজকে যখন একসাথে অনেকে যখন পারফর্ম করে তখন সেই কাজটার গতিটা আমার অনেকটা বেশি হয়, বা সেই কাজটাকে আমরা অনেক কম সময়ে পারফর্ম করতে পারি। তাহলে আমার একটা প্রজেক্টকে আমরা কিছু মডিউলে ডিভাইড করলাম আমার এই র্যাড মডেলের কনসেপ্টে, আর প্রত্যেকটা মডিউলকে আমি ডিফারেন্ট টিমকে দিয়ে পারফর্ম করাচ্ছি। সব থেকে ক্রিটিক্যাল ফিচার্স কিন্তু হচ্ছে আমার এটা। ওকে, এবার এই মডেলগুলোকে আমি যখন ধরো হয়তো যখন প্রত্যেককে টিম 1-এ যখন ধরো হয়তো M1টা ডেভেলপমেন্ট কমপ্লিট, টিম 2-এর ধরে নাও হয়তো M2 ডেভেলপমেন্ট কমপ্লিট, বা টিম 3 ধরে নাও হয়তো মডেল 3টা তোমার ডেভেলপমেন্ট কমপ্লিট, বা টিম 4-এ ধরে নাও হয়তো মডেল 4টা ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এবার এই প্রত্যেকটা সেপারেট টিম থেকে আমরা প্রত্যেকের কাছ থেকে মডেলগুলোকে নেওয়ার পর আমরা কি করবো না, ফাইনালি এগুলোকে আমরা ইন্ট্রিগেট করবো। প্রত্যেকটা মডেলকে নিয়ে আমরা কি করবো, এবার ইন্ট্রিগেট করবো। ওকে, তো আমার প্রত্যেকটা মডিউল যখন ডেভেলপমেন্ট হচ্ছে তখন সেখানে অবশ্যই কিছু স্টেপ ফলো হচ্ছে, যে টিম 1 যখন মডিউল 1কে যখন ডেভেলপ করছে তখন কিন্তু সে ফার্স্ট অ্যানালাইজ করছে, তারপরে সে ডিজাইন করছে সেই মডেলটাকে, তারপরে সে কোডিং করছে, দেন সে টেস্টিং করছে, তবে কিন্তু বলতে পারছি যে আমার মডিউল 1টা ডেভেলপমেন্ট কমপ্লিট। তাহলে এখানে আমাদের আছে আমাদের এখানে তোমার যে স্টেপগুলো ফলো করা হচ্ছে প্রত্যেকটা মডেলকে ডেভেলপ করার জন্য, যে অ্যানালিসিস বা অ্যানালাইজ, নাম্বার 2 হচ্ছে ডিজাইন, নাম্বার 3 হচ্ছে কোড, আর নাম্বার 4 হচ্ছে কোনো টেস্ট। তাহলে আমার এই 4টে মডিউল তোমার এই 4টে ফেজের থ্রু দিয়ে কিন্তু ডেভেলপমেন্টটা কমপ্লিট করলো ডিফারেন্ট টিম। আমার এখানে n নাম্বার অফ টিম থাকতে পারে, আমাদের এখানে n নাম্বার অফ টিম থাকতে পারে। এবার আমরা এই ধরনের কোনো প্রজেক্ট, যখন কোনো প্রজেক্ট হয়তো আমরা র্যাড মডেল দিয়ে আমরা পারফর্ম করি, তখন তার টাইম ফ্রেমটা মানে ডেলিভারি টাইম ফ্রেমটা বা টাইম বক্স বলা হয় এটাকে, ডেলিভারি টাইমটাকে বলা হয় টাইম বক্স বা টাইম ফ্রেম। তো ডেলিভারির যে টাইম ফ্রেমটা, তো সেটা কিন্তু জেনারেলি 60 থেকে 90 ডেজ হয়, যে আমরা উইদিন 60 ডেজ থেকে 90 ডেজের মধ্যে আমরা এই সফটওয়্যার প্রোডাক্টটাকে আমরা ডেলিভার করব। ওকে, 60 to 90 ডেজ। তো এটা কিন্তু আরেকটা স্ট্রাইকিং ফিচার্স আমার এই মডেলটার, কারণ এর নামটাই হচ্ছে র্যাপিড। আমরা র্যাপিডলি কোনো মডেলকে আমরা ডেভেলপ করতে পারি বাই ইউজিং সেভারেল টিমস, আর প্রত্যেকটা টিম তোমার কম্প্রাইজিং অফ সেভারেল মেম্বার্স। হয়তো আমার টিম 1-এ তোমার 4জন মেম্বার আছে, এটা হতেও পারে যে টিম 2-তে আমার হয়তো তোমার 10জন মেম্বার আছে, তোমার ধরো হয়তো মডেল 2 তোমার হয়তো অনেকটা বড়। তো আমার টিমের মধ্যে কতগুলো মেম্বার থাকবে সেটা কিন্তু ডিপেন্ড করছে আমার সেই ডেভেলপমেন্ট যে অর্গানাইজেশন বা যে কোম্পানি তার উপরে, বা আমার মডেলটা তোমার কতটা কমপ্লেক্স বা কতটা বড় বা কতটা লেন্দি তার উপর ডিপেন্ড করবে, যে ওই টাইম ফ্রেমের মধ্যে আমাকে যদি কমপ্লিট করতে হয় মডেলটাকে, তাহলে আমার কতজন মেম্বার রাখতে হবে সেই মডেলটার মধ্যে বা সেই টিমের মধ্যে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার প্রথম স্টেপটা হচ্ছে এলিসিট রিকোয়ারমেন্ট। তো আমরা হয়তো এলিসিট টার্মটা আমরা হয়তো শুনছি প্রথম, এলিসিট। তো এলিসিট মানে হচ্ছে যে কোনো কিছু টেনে বের করা অথবা কাউকে কোনো কিছু প্রকাশে বাধ্য করা। ঠিক আছে, আমি তার জন্য এখানে আমি এটার বেঙ্গলি মিনিংটা আমি কিন্তু এখানে লিখে রেখেছি। তাহলে আমি কাস্টমারের কাছ থেকে রিকোয়ারমেন্টগুলোকে আমি কি করছি, টেনে বের করছি।
আমি কাস্টমারকে বলছি তুমি বলো তোমাকে কি রিকোয়ারমেন্ট আছে তোমার এই পার্টিকুলার সফটওয়্যার প্রোডাক্টের জন্য, তাকে আমি প্রকাশ করতে বাধ্য করছি। সে তখন তার রিকোয়ারমেন্টগুলোকে সে প্রকাশ করছে, বা তার কাছ থেকে আমি রিকোয়ারমেন্টগুলোকে টেনে বের করে নিয়ে আসছি। এবার সেই রিকোয়ারমেন্টগুলোর উপরে বেস করে আমি রিকোয়ারমেন্টগুলোকে এবার ডিভাইড করছি, যে তার 10টা রিকোয়ারমেন্ট বা তার 12টা রিকোয়ারমেন্ট ধরে নাও, আমি 3টে করে রিকোয়ারমেন্টকে আমি একটা করে মডিউলের মধ্যে আমি রেখে দিয়েছি, যে আমার মডিউল 1-এর মধ্যে আমার 3টে রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট 1, 2 আর 3। আমার মডিউল 2 এর মধ্যে তোমার 3টে রিকোয়ারমেন্ট আছে, 1, 2 আর 3, তা তোমার 6টা হলো। তো এরকম ভাবে আমরা কতগুলো আমার মডিউল দরকার আমরা কিন্তু সেই রিকোয়ারমেন্টের উপরে বেস করে তাকে আমরা ডিভাইড করছি। দ্যাট ইজ কল মডুলারাইজ দ্য রিকোয়ারমেন্ট। তাকে আমরা কি করছি, তাকে আমরা ডিভাইড করছি রিকোয়ারমেন্টগুলোকে, বা মডুলারাইজ করছি। তাহলে আমার যখন মডুলারাইজ যখন করা হয়ে গেল রিকোয়ারমেন্টগুলো, তখন সেই প্রত্যেকটা মডিউলকে আমি কি করলাম না ডিফারেন্ট টিমকে আমি অ্যাসাইন করলাম। টিম 1কে আমি হয়তো অ্যাসাইন করলাম আমার মডিউল 1টা, টিম 2কে আমি অ্যাসাইন করলাম মডিউল 2টাকে, আর টিম n কে হয়তো আমি অ্যাসাইন করেছি মডিউল nটাকে। আমি ধরছি যে আমার ওই প্রোডাক্টের মধ্যে তোমার n নাম্বার অফ মডিউল আছে, 3টে হতে পারে বা 5টা হতে পারে, 10টা হতে পারে। এবার এই প্রত্যেকটা টিম কিন্তু রেসপন্সিবল ফর ডেভেলপিং দেয়ার ইন্ডিভিজুয়াল মডিউলস। টিম 1টা রেসপন্সিবল ফর ডেভেলপ মডিউল 1, টিম 2 রেসপন্সিবল ফর ডেভেলপ মডিউল 2, টিম n রেসপন্সিবল ফর ডেভেলপ মডিউল n। আমি আগেই বলছিলাম যে একটা মডিউল যখন ডেভেলপ করা হয় তখন তার জন্য কিন্তু এই স্টেপগুলো কিন্তু ফলো করা হয়, যেমন অ্যানালিসিস, ডিজাইন, কোড আর হচ্ছে টেস্ট। কারণ আমাকে প্রত্যেকটা মডিউলকে ডেভেলপ করতে গেলে ফার্স্ট আমাকে অ্যানালাইজ করতে হবে, তারপর আমাকে ডিজাইন করতে হবে, ডিজাইন ডকুমেন্ট তৈরি করতে হবে, তারপর তার কাছে আমাকে কোড লিখতে হবে, আর কোড লেখার পর সেই পার্টিকুলার মডিউলটাকে আমাকে টেস্ট করে দেখতে হবে যে আমার এই মডিউলটা কাজ করছে কিনা। তাই আমার এই প্রত্যেকটা টিম যখন তাদের ইন্ডিভিজুয়াল যখন মডেলকে যখন তারা পারফর্ম করে ফেলবে, তারপরে কি করব আমরা না ইন্ট্রিগেট অল দ্য মডিউলস। আমি প্রত্যেকটা মডিউলকে আমরা নিয়ে কি করছি, ইন্ট্রিগেট করছি। ইন্ট্রিগেট করার পর আমার একটা ফাইনাল একটা প্রোডাক্ট তৈরি হলো। সেই ফাইনাল প্রোডাক্টটাকে আমি এখন কি করব, টেস্ট করব। টেস্ট দ্য ফাইনাল প্রোডাক্ট অ্যান্ড ডেলিভার। যদি দেখি যে আমার টেস্টিং সাকসেসফুল, তখন কি করব, তখন আমরা সেই প্রোডাক্টটাকে আমরা কি করব, কাস্টমারকে ডেলিভার করব। তারপর থেকে আমার মেইনটেনেন্স ফেজটা আমার স্টার্ট হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা র্যাড মডেলটা কেন, র্যাপিড ডেভেলপমেন্ট বা র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট মডেল নামটা কেন, তার রিজনটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। তো দ্যাট ইজ দ্য মডেল ডায়াগ্রাম। আর এবার আমরা তোমার যে কনসেপ্টে তোমার চলে আসবো সেটা হচ্ছে যে তার মানে বুঝতে পারছি আমরা যে মাল্টিপল টিমস আমার সফটওয়্যার সিস্টেম বা সফটওয়্যার ডেভেলপমেন্টটা যখন করছে তখন তারা কিন্তু প্রত্যেকটা মডিউলকে তারা ডেভেলপ করছে প্যারালি। তার জন্যই তো এত তোমার ফাস্টার হচ্ছে। আর এই সমস্ত মডিউলগুলোকে ডেভেলপ করার জন্য আমার ডেভেলপমেন্ট টিম বলো বা আমার টিম 1, টিম 2 বা টিম n, তারা কিন্তু কিছু পাওয়ারফুল ডেভেলপার টুলস তারা ব্যবহার করছে। সেই পাওয়ারফুল ডেভেলপার টুলস বলতে তোমার যেমন বোঝায় যে আমি একটা কোনো মডিউলকে যখন ডেভেলপ করছি তখন তোমার তার জন্য তোমার যে টুলসটা ব্যবহার করবো, যেমন হয়তো জাভা একটা টুলস, বা C++, বা ভিজুয়াল বেসিক, বা হয়তো XML। তাহলে এই ধরনের কিছু ডেভেলপমেন্ট টুলস, পাওয়ারফুল ডেভেলপমেন্ট টুলস ব্যবহার করে আমরা প্রত্যেকটা মডিউলকে আমরা কি করছি, আলটিমেট কোডিং করছি বা ডেভেলপ করছি। তো এটা কিন্তু একটা ইন্টিগ্রাল পার্ট অফ দ্য প্রজেক্ট। এটা কিন্তু একটা ইন্টিগ্রাল পার্ট অফ দ্য প্রজেক্ট। ওকে, সো যে আমরা বুঝতে পারলাম যে কেন এটাকে র্যাপিড ডেভেলপমেন্ট মডেল বলা হচ্ছে। কারণ দেখো আমরা কিন্তু মডেলটাকে আমরা কিন্তু তোমার ডেভেলপমেন্টের আগে একটা মানে প্রোটোটাইপকে আমরা বিল্ড করছি, যেটা কিন্তু একটা র্যাপিড প্রোটোটাইপ। তাকে আমরা কাস্টমারকে ডেলিভার করছি, তার কাছ থেকে ফিডব্যাক নিচ্ছি, তার কাছ থেকে তোমার কাস্টমার যখন ভ্যালিডেট করে দিচ্ছে তখন আমি একটা SRS ডকুমেন্ট তৈরি করছি, যাকে আমরা সফটওয়্যার রিকোয়ারমেন্ট আর স্পেসিফিকেশন ডকুমেন্ট বলি। আর সেই সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ডকুমেন্টের উপরে বেস করে কিন্তু তোমার ডিজাইনটা আমার ফাইনালাইজ হচ্ছে। তারপরে আমি প্রত্যেকটা টিমকে অ্যাসাইন করলাম, তখন সেই টিমগুলো তাদের কিন্তু কাজগুলো তারা শুরু করেছে, তারা কিন্তু ডেভেলপমেন্টে তারা তখন শুরু করেছে। তখন তারা অ্যানালিসিস করছে, ডিজাইন করছে, কোড করছে, টেস্ট করছে, দিয়ে প্রত্যেকটা মডেল যখন কোডিং টেস্টিং ডিজাইন কোডিং টেস্টিং যখন সাকসেসফুল, তখন তারা সেই মডেলগুলোকে তোমার ডেলিভার করছে প্রজেক্ট ম্যানেজারকে। তখন সেগুলোকে নিয়ে ইন্টিগ্রেট করছে, ইন্টিগ্রেট করার পর কিন্তু আবার টেস্ট করছে। দ্যাট ইজ কল্ড ইন্টিগ্রেশন টেস্টিং।
আর এই ইন্টিগ্রেশন টেস্টিং যখন সাকসেসফুল হয়ে যাচ্ছে, তখন সেই ফাইনাল যে প্রোডাক্ট আমার তৈরি হলো, তখন তাকে তোমার ডেলিভার করা হচ্ছে কাস্টমারকে। আর তারপর থেকে কিন্তু আমার শুরু হচ্ছে মেনটেনেন্স ফেজ। তাও যদি বলে যে কখন আমরা র্যাড মডেলটাকে ব্যবহার করব, যে তখনই তোমার র্যাডটাকে আমরা ব্যবহার করব যখন আমার কাছে একটা ওয়েল নোন রিকোয়ারমেন্ট থাকবে, যে আমি রিকোয়ারমেন্টগুলোকে খুব ভালোভাবে জানি, আর যখন আমার ইউজার ইনভলভ থাকবে আমার থ্রু আউট দ্য লাইফ সাইকেল, তাই না? কারণ যেহেতু আমার প্রজেক্টটা তোমার একটা টাইম বক্সের মধ্যে রয়েছে, একটা টাইম ফ্রেমের মধ্যে রয়েছে, যে 6 ডেজ থেকে 90 ডেজ, অবশ্যই আমার এখানে টেকনিক্যাল কিছু রিস্ক আছে, কিন্তু সেই টেকনিক্যাল রিস্কগুলো কিন্তু অনেকটা লো। আর আমরা যেহেতু প্রথমেই তোমার সিস্টেমটাকে মডুলারাইজ করে দিচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের টাইমটা কম লাগছে। তো বেসিক্যালি যখন কোনো প্রোডাক্ট বা যখন কোনো সফটওয়্যারকে আমরা হয়তো উইদিন 2 or 3 মান্থস আমরা ডেলিভার চাইবো, আবার যখন ধরো হয়তো আমাকে হয়তো বেশি টাকা আমাকে পে করতে হবে না, আমার বাজেটটা হয়তো কম, তখন আমরা কিন্তু র্যাড মডেলটাকে আমরা ব্যবহার করব। আমার অনেকগুলো রিজন আছে, যে যখন আমার কাছে ধরো হয়তো ওয়েল নোন রিকোয়ারমেন্ট থাকছে, যখন ধরো হয়তো আমরা চাইছি যে আমার যে সিস্টেমটা আমি ডেভেলপ করতে চাইছি, তো তাকে হয়তো আমরা কিছু স্মলার ইউনিটে ডিভাইড করে হয়তো কাজটা করতে চাইছি, বা ধরে নাও হয়তো যখন আমি চাইছি যে আমার এই কাজটা তোমার উইদিন দ্য 2 or 3 মান্থস কমপ্লিট হোক, আর যখন আমার কাছে হয়তো এনাফ মানি আছে যে আমি হয়তো আমার এই পুরো একটা কাজ করতে গেলে আমি হয়তো তোমার ধরো অটোমেশনে যে তোমার টুলসটা লাগে তারও হয়তো এক্সপেন্সটা বিয়ার করতে পারবো, প্লাস কোডটাকে তোমার ক্রিয়েশন করতে আমার যে কস্ট লাগছে হয়তো তাকে আমি পে করতে পারবো। আমি কম সময়ে যখন কোনো প্রোডাক্ট চাইবো, তখন তোমার তো টাকাটা তো বেশি লাগবে, তাই না? তো এটা তো নর্মাল একটা সিকোয়েন্স বলতে পারি, বা নর্মাল একটা ট্রেন্ড বলতে পারি, আমাদের নর্মাল লাইফেও তাই হয়। ওকে, সো আমরা এই কারণের জন্য কিন্তু আমরা র্যাড মডেলটাকে আমরা ব্যবহার করবো, যে হোয়েন টু ইউজ র্যাড মডেল, কখন আমরা র্যাডটাকে আমরা ব্যবহার করবো। আমরা এবার চলে আসবো অ্যাডভান্টেজ অফ র্যাড মডেল। আমি এখানে কিছু অ্যাডভান্টেজ দেখিয়েছি, যেমন ধরো বলতে পারি আমরা এফিসিয়েন্সি ইন অপারেশনস, অবশ্যই এটা এফিসিয়েন্ট, ইজি টু চেঞ্জ কোর ফাংশন, কারণ তোমার যেহেতু একটা প্রোডাক্টকে আমরা বিল্ড করে তারপরে কিন্তু তোমার ডিজাইনটা করতে যাচ্ছি, যদি কোনো চেঞ্জেস লাগে কাস্টমারে, তখন কিন্তু আমরা চেঞ্জও করতে পারি। ওকে, মিনিমাইজ রিস্ক, আমি আগেই বলছিলাম যে আমরা অনেকটা হলো এখানে কিছু রিস্কটাকে মিনিমাইজ করতে পারি। ওকে, তো কুইক কাস্টমার ফিডব্যাক, তো যেহেতু তোমার প্রোডাক্টকে তোমার যেহেতু গল্প আছে এখানে, যে আমরা তোমার প্রোডাক্টটাকে বিল্ড করার পরই হয়তো তোমার ফাইনাল যে প্রোডাক্টটাকে ডেভেলপ করতে চাইছি, তো অতএব আমি কাস্টমারের কাছ থেকে কিন্তু কুইকলি একটা ফিডব্যাক পাচ্ছি। হায়ার কাস্টমার স্যাটিসফ্যাকশন, কারণ কাস্টমার উইদিন 2 মান্থস অর 3 মান্থস তার কিন্তু প্রোডাক্টটাকে সে পেয়ে যাচ্ছে, সে তার রিকোয়ারমেন্টগুলোকে তোমার এলিসিয়েট করতে পারছে, সে কাস্টমার তোমার ফিডব্যাক প্রোভাইড করতে পারছে। আর রিডিউস ডেভেলপমেন্ট টাইম, সব থেকে গ্রেট আমার অ্যাডভান্টেজ, যে রিডিউস ডেভেলপমেন্ট টাইম, যেহেতু আমরা কাজটাকে মডুলারাইজ করেছি তার রিকোয়ারমেন্টগুলোকে, আর আমরা ইন্ডিভিজুয়াল টিমসকে দিয়ে আমি সেই প্রত্যেকটা মডেলকে আমি ডেভেলপ করার চেষ্টা করছি। দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ র্যাড মডেল। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে রিকোয়ার্ড হাইলি স্কিল্ড ওয়ার্কার, তাহলে তোমাকে এমন কিছু ওয়ার্কার তোমাকে হায়ার করতে হবে যে ওয়ার্কাররা হয়তো তোমার জাভা নিয়ে প্রফিশিয়েন্ট, বা ধরো হয়তো ভিজুয়াল বেসিকে প্রফিশিয়েন্ট, বা হয়তো সি প্লাস প্লাসে প্রফিশিয়েন্ট, কারণ এই সমস্ত ডেভেলপমেন্ট টুলসগুলো তো আমরা ব্যবহার করি আমাদের র্যাড মডেলে যখন কোনো প্রোডাক্ট আমরা ডেভেলপ করছি। আনস্ট্রাকচার্ড, এবারে যে হাই স্কিল ওয়ার্কার বলছি, তো সেই হাই স্কিল ওয়ার্কারকে যদি তুমি হায়ার করতে চাও, তখন তোমার তো কস্ট বেশি লাগবে, তারা কম পয়সায় কাজ করবে না, তো দ্যাট ইজ আ ডিসঅ্যাডভান্টেজ। আনস্ট্রাকচার্ড, আমার কিন্তু এটা কোনো স্ট্রাকচার ফলো করা হচ্ছে না, কারণ হচ্ছে যে আমি একটা প্রোডাক্টকে তোমার ধরো না ফার্স্টে মডুলারাইজ করছি, তারপরে মাল্টিপল, তারপরে আমার কিন্তু নাম্বার অফ এমপ্লয়ি ইনভলভমেন্ট কিন্তু অনেক বেশি। আর যখনই নাম্বার অফ এমপ্লয় যখন বেশি ইনভলভ হবে, তখন সেটা কিন্তু বেসিক্যালি আমার আনস্ট্রাকচার্ড হয়ে যাবে। ওকে, আবার আমি বলতে পারি যে সুটেবল ফর প্রজেক্ট হুইচ হ্যাভ এ স্মল ডেভেলপমেন্ট টাইম, তাহলে একটা প্রজেক্টে তোমার ধরো স্মল ডেভেলপমেন্ট টাইমের দরকার, তো সেখানে হয়তো তোমার ধরো আমি হয়তো এটাকে ব্যবহার করছি, তাহলে কিন্তু আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ, কারণ স্মল ডেভেলপমেন্ট টাইম
থাকা মানেই হচ্ছে যে সেই কাজটাকে আমরা হয়তো খুব ফাস্টার পারফর্ম করব, আর ফাস্টার পারফর্ম করতে যাওয়া মানেই কিন্তু তার মধ্যে কিন্তু অনেক এরার্স থাকবে, বা তার মধ্যে কিন্তু অনেক ড্রব্যাক থাকবে। ওকে, বা কমপ্লেক্সিটি বাড়বে। আর যেহেতু তোমার অনেক ফাস্টার কাজটাকে করা হচ্ছে, সো মাচ কমপ্লেক্সিটি অবশ্যই থাকবে। আমার প্রত্যেকটা মডেলের মধ্যে একটা ডিপেন্ডেন্সি থাকছে। আর যদি আমরা কোনো হয়তো তোমার কম টাকা দিয়ে হয়তো কোনো প্রজেক্ট তোমার করতে চাইবো, তো সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে ইনঅ্যাপ্লিকেবল, যে আমার র্যাড মডেল দিয়ে কোনো প্রোডাক্টকে ডেভেলপ করতে গেলে আমার কিন্তু পয়সা বেশি লাগবে। আমি চাইছি যে হয়তো কম টাকা দিয়ে একটা কোনো প্রজেক্টকে করিয়ে নেবো, তো সেটা কিন্তু তোমার র্যাড মডেল দিয়ে হবে না। তখন তুমি ইউজ করো ওয়াটারফল মডেল, তখন তুমি ইউজ করো ইটারেটিভ ওয়াটারফল মডেল, তোমার ওটা কিন্তু তোমার অনেক কম পয়সা দিয়ে হয়ে যাবে। ওকে, সো আমরা তোমার কিছু অ্যাডভান্টেজ এখানে দেখতে পাচ্ছি, আর কিছু ডিসঅ্যাডভান্টেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমি এখানে আরেকটু রিভাইজ করব অ্যাডভান্টেজগুলোকে আর ডিসঅ্যাডভান্টেজগুলোকে। আমরা এখানে কিছু অ্যাডভান্টেজ নতুন করে আবার ডিসকাশন করব। আমি তো এই পয়েন্টগুলোকে তো ফলো করলাম অবশ্যই, তো আমরা কিন্তু এখানে আরো কিছু অ্যাডভান্টেজ আর কিছু ডিসঅ্যাডভান্টেজের পয়েন্ট আমরা এখানে বলবো। আমি লিখবো না হয়তো, কি আমি হয়তো নোটস তোমাদের দিয়েছি, আমি লিখবো না, আমি জাস্ট মুখে বলবো যে আরো কিছু অ্যাডভান্টেজ বা আরো কিছু ডিসঅ্যাডভান্টেজ একটু এলাবোরেটলি। ওকে, নাম্বার ওয়ান, র্যাড মডেল কিছু কম্পোনেন্টকে ব্যবহার করে, যে কম্পোনেন্টগুলো হয়তো অন্য কোনো প্রজেক্টে হয়তো আমার তৈরি হয়ে আছে। তো সেক্ষেত্রে তাকে আমরা বলছি রিইউজেবল কম্পোনেন্ট। আর সেই রিইউজেবল কম্পোনেন্টগুলো ব্যবহার করার জন্য কিন্তু এটা কিন্তু আমাকে অনেকটা হেল্প করছে, যে আমার প্রজেক্টের সাইকেল টাইমটাকে রিডিউস করার ক্ষেত্রে। কারণ র্যাপিড ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট মডেল আমাকে র্যাপিড টাইমে আমাকে কাজটা কমপ্লিট করতে হবে। ওকে, নাম্বার টু, আমার ইনিশিয়াল স্টেজে যখন আমি ডেভেলপমেন্ট যখন শুরু করে নিই, হয়তো আমরা ইনিশিয়াল স্টেজে হয়তো কাস্টমার কাছ থেকে রিকোয়ারমেন্ট নিচ্ছি, তার এগেনস্টে হয়তো আমরা কোনো প্রোডাক্টকে বিল্ড করব, তখন কিন্তু কাস্টমার কিন্তু বারবার ফিডব্যাক কিন্তু সে দিতে পারে। ওকে, নাম্বার থ্রি, আমার যেহেতু আমরা পাওয়ারফুল ডেভেলপমেন্ট টুল ব্যবহার করছি এখানে, জাভা, ভিজুয়াল বেসিক, সি প্লাস প্লাস, এক্সেট্রা এক্সেট্রা, তার জন্য আমার প্রোডাক্টের যে কোয়ালিটি সেটা কিন্তু অবশ্যই বেটার হবে। ওকে, নাম্বার ফোর, আমি কাস্টমারের কাছ থেকে চেঞ্জিং রিকোয়ারমেন্টগুলোকে হয়তো খুব ইজিলি আমরা অ্যাকোমোডেট করতে পারছি, কারণ আমার ইটারেশন টাইমটাও কিন্তু অনেকটা শর্ট। নাম্বার ফাইভ, আমার যে প্রোডাক্টিভিটিটা তাকে হয়তো আমরা অনেকটা কুইকলি বুস্ট করতে পারছি, কুইকলি হয়তো আমরা বুস্ট করতে পারছি। হয়তো আমি লোয়ার নাম্বার অফ এমপ্লয়ি নিয়েও কিন্তু আমার যে প্রোডাক্টিভিটি আমার প্রোডাক্টের, তা কিন্তু আমরা হয়তো কুইকলি হয়তো আমরা বুস্ট করতে পারছি, কারণ আমরা কি পাওয়ারফুল ডেভেলপমেন্ট টুল ব্যবহার করছি তার জন্য। এবার ডিসঅ্যাডভান্টেজ, আমি ফার্স্ট পয়েন্ট বলতে পারি যে আমি এত পাওয়ারফুল বা এত এফিশিয়েন্ট টুল ব্যবহার করছি, তো সেই টুলগুলোকে ব্যবহার করার জন্য আমার হাই স্কিল্ড প্রফেশনালের দরকার। আর এই হাই স্কিল প্রফেশনাল তোমার হায়ার করতে গেলে বা কোম্পানিতে রাখতে গেলে আমাকে হাই পে করতে হবে, প্রচুর টাকা খরচা করতে হবে। নাম্বার টু, আমি একটাকে বলছিলাম যে আমরা নাকি রিউজেবল কম্পোনেন্টকে ব্যবহার করতে পারি আমাদের এই প্রজেক্টের মধ্যে, আমাদের লাইফ সাইকেলের মধ্যে, বা সাইকেল টাইমটাকে রিডিউস করার জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি যে রিউজেবল কম্পোনেন্টগুলোকে ব্যবহার করছি, তো সেটা কিন্তু অনেক সময় যদি তোমার অ্যাবসেন্স থাকে, তাহলে আমাদের প্রজেক্টে কিন্তু তোমার ফেলিওরটা অনেকটা লিড করে। কারণ আমি কবে একটা কম্পোনেন্টকে তোমার ডেভেলপ করে রেখেছি, আমি সেই রিউজেবল কম্পোনেন্টটাকে হয়তো আমি আবার ইউজ করছি আমার প্রজেক্টে, বা ধরুন হয়তো আমি কোনো একটা কম্পোনেন্ট হয়তো পেলাম না, তার হয়তো অ্যাবসেন্স থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেলিওর অফ দ্য প্রজেক্ট কিন্তু তোমার লিড করতে পারে। আবার কাস্টমার
ইনভলভমেন্ট আমার দরকার এখানে থ্রু আউট দ্য লাইফ সাইকেল। আমার র্যাড মডেলে কিন্তু তোমার কাস্টমারের ইনভলভমেন্ট তোমার থ্রু আউট লাইফ সাইকেল তোমার দরকার। এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ। নাম্বার 3, যে কাস্টমার ইনভলভমেন্ট ইজ রিকোয়ার্ড থ্রু আউট দ্য লাইফ সাইকেল। আবার তোমার ধরে নাও হয়তো তোমার কাছে বেশি পয়সা নেই, তুমি হয়তো কম সময়ে কাজটা করতে চাইছো, তুমি হয়তো ভাবছো যে না কাজটা অনেকটা সময় ধরে হোক, তাহলে হয়তো আমার প্রোডাক্টটা ভালোভাবে ডেভেলপ হবে, তখন তুমি হয়তো র্যাডটাকে ব্যবহার করতে তখন তুমি চাইছো না। তাহলে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু তোমার র্যাডকে ইউজ করে না। কোনো অ্যাপ্লিকেশন হয়তো টাইম প্রচুর আছে, টাকা কম আছে, তখন তারা কিন্তু র্যাডকে ইউজ করবে না, তখন তারা অন্য কোনো মডেলে তোমার দিকে যাবে, তাই তো? এটা হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য র্যাড মডেল। এবার তো আমি যখন বললাম যে ডিসঅ্যাডভান্টেজ বা ড্রব্যাক, সেটা কিন্তু অনেকটা একই। যে আমরা যদি বলি যে এখন ড্রব্যাক কোথায়, যে আমার এখানে মাল্টিপল টিমস দরকার, আমার এখানে প্রতিটা টিমে তোমার লার্জ নাম্বার অফ পিপল কাজ করছে, তো তার জন্য তোমাকে পয়সা খরচা করতে হচ্ছে কোম্পানিকে। এবার এই মডেলটা তোমার যে সমস্ত ডেভেলপারদের হায়ার করে বা যে সমস্ত কাস্টমারদের হায়ার করে, বা যে সমস্ত কাস্টমার হয়তো তোমার র্যাড মডেলের থ্রু দিয়ে হয়তো একটা কোনো প্রোডাক্টকে ডেভেলপ করতে চাইছে, তো সেই কাস্টমার বা ডেভেলপার তাদের কিন্তু অবশ্যই কমিটেড থাকতে হয় থ্রু আউট দ্য প্রসেস। যদি কমিটমেন্টের কোনো ল্যাক করে, তাহলে কিন্তু আমার র্যাডের যে প্রজেক্টটা বা ডেভেলপমেন্টটা কিন্তু তোমার ফেল করবে। এটা ড্রব্যাক বলতে পারি। আবার র্যাড মডেল দিয়ে যখন তুমি কোনো প্রজেক্টে যখন তুমি ডেভেলপ করবে, তখন তার জন্য তোমার হেভি নাম্বার অফ রিসোর্সের প্রয়োজন। আবার ধরো না হয়তো তুমি র্যাড মডেল দিয়ে হয়তো একটা কোনো প্রজেক্টকে ডেভেলপ করেছো, এবার তুমি হয়তো পরে চাইছো যে আমি হয়তো এই প্রোডাক্টটাকে তোমার হয়তো নতুন কোনো টেকনোলজিতে হয়তো অ্যাডপ্ট করবো, সেটা কিন্তু খুব ডিফিকাল্ট। কারণ এই কাজটা কিন্তু আমরা খুব ফাস্টার করেছি। আমি পরে কোনো চেঞ্জেস বলো বা হয়তো আমি নতুন কোনো টেকনোলজি হয়তো আমি তোমার এখানে অ্যাডপ্ট করতে চাইছি, তো সেটা কিন্তু অবশ্যই খুব ডিফিকাল্ট। দ্যাট ইজ দ্য ড্রব্যাক অফ দ্য র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট মডেল। ওকে, সো আমরা এটা যেটা পড়লাম, এটা শর্ট ওভারভিউ পড়লাম র্যাড মডেলে, যে আমার অবশ্য এখানে কিছু অ্যাপ্লিকেশনস আছে, যে যখন হয়তো মডেলটা আমার সিস্টেমে ধরুন সমস্ত রিকোয়ারমেন্টগুলো হয়তো আমার কাছে জানা, বা হয়তো আমার শর্ট ডেভেলপমেন্ট টাইম দরকার, আমি তখন তোমার র্যাডটাকে ব্যবহার করছি। আবার ধরুন হয়তো তোমার সেই সমস্ত প্রজেক্টের জন্য হয়তো তোমার এটা সুটেবল, যেখানে হয়তো আমার রিকোয়ারমেন্টগুলোকে আমরা মডুলারাইজ করতে পারি বা ডিভাইড করতে পারি, বা হয়তো আমরা রিউজেবল কিছু কম্পোনেন্টকে ব্যবহার করে আমরা ডেভেলপমেন্টটাকে তোমার চালিয়ে নিয়ে যেতে পারি, তখন আমাদের এটা অ্যাপ্লিকেবল। আবার ধরে নাও যখন তোমার ধরে নাও হয়তো আমার কিছু এক্সিস্টিং সিস্টেম কম্পোনেন্ট তোমার ধরে নাও হয়তো আছে কোম্পানিতে, সেই সিস্টেম কম্পোনেন্টগুলোকে হয়তো ব্যবহার করে আমরা হয়তো তোমার নতুন কোনো হয়তো তোমার সিস্টেমকে হয়তো ডেভেলপ করতে চাইছি, যে উইথ মিনিমাম চেঞ্জেস, তখন আমার র্যাডটা তোমার দরকার। আবার আমার যে টিমগুলো কনসিস্ট করেছি আমরা প্রতিটা মডিউলকে ডেভেলপ করার জন্য, তো যদি আমার টিমগুলো কনসিস্ট হয় কিছু ডোমেন এক্সপার্ট দিয়ে, কারণ আমার সেই টিমটার মধ্যে যদি কোনো নলেজ না থাকে সেই এমপ্লয়ীদের সেই পার্টিকুলার মডেলটাকে ডেভেলপ করার পিছনে, তাহলে তোমার কোনো খুব সমস্যা। আবার আমার এটা আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে, যে আমি র্যাড মডেলটাকে আমি চুজ করবো তখনই যদি আমার বাজেট পারমিট করে, যে আমি হয়তো এখানে কিছু অটোমেটেড টুলস ব্যবহার করছি ডেভেলপমেন্টটাকে ফাস্টার করার জন্য, বা কিছু এক্সট্রা কিছু টেকনিককে আমার দরকার পড়ছে, তাহলে এই সমস্ত অটোমেটেড টুলস বা টেকনিককে ব্যবহার করার জন্য তো আমার কিছু পয়সা লাগবে, আমাকে তো এক্সট্রা মানি আমাকে ডিভোট করতে হবে। তো যখন আমার বাজেট যখন পারমিট করবে যে হ্যাঁ আমার কাছে এই টাকা বাজেট আছে,
আমার কাস্টমার, আমার কোম্পানি তোমার এই টাকা নিচ্ছে, না আমার বাড়িটা তোমার ফুলফিল করছে, সো তখন কিন্তু আমরা র্যাডটাকে ব্যবহার করতে যাব। ওকে, সো দিস ইজ দ্য র্যাড মডেল বা দিস ইজ দ্য কনসেপ্ট অফ দ্য র্যাড মডেল। তো আমরা কাকে বলা হয় র্যাড, তার কিছু অ্যাডভান্টেজ, তার মডেলটার ডেসক্রিপশনস, আর কিছু ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখলাম। হয়তো আমাকে বলতে পারে যে ডিফারেন্স বিটুইন র্যাড মডেল অ্যান্ড স্পাইরাল মডেল, আমাকে বলতে পারে যে ডিফারেন্স বিটুইন র্যাড মডেল অ্যান্ড ইনক্রিমেন্টাল মডেল, আমাকে বলতেই পারে যে ডিফারেন্স বিটুইন প্রোটাইপ মডেল অ্যান্ড র্যাড মডেল। ওকে, বা হয়তো আসতে পারে যে ডিফারেন্স বিটুইন র্যাড মডেল অ্যান্ড ওয়াটারফল মডেল। সো আমরা যেহেতু তোমার ডিফারেন্ট মডেল আমরা পড়েছি, তো তাদের কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজের পয়েন্টগুলোকে দিয়েই কিন্তু আমরা তোমার অ্যাটলিস্ট 4 থেকে 5টা ডিফারেন্সের পয়েন্ট আমরা লিখতে পারবো। ওকে, তো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ র্যাড মডেল। তো আমাদের প্রসেস মডেল কিন্তু কমপ্লিট। তো এরপরে আমরা নেক্সট টপিকে আমরা যাব, এরপরের দিন আমরা নেক্সট টপিকে যাব। আজকে যেহেতু আমি ক্লাস নিতে পারিনি বলে আজকে পরপর দুটো ভিডিও আমি তোমার করলাম তোমাদের জন্য। তো তোমরা অবশ্যই এটাকে দেখে নেবে ভিডিওটা শনিবার রবিবারের মধ্যে। তো ক্লাস না হলেও কিন্তু আমরা নিয়মিত রেকর্ডিং সেশন প্রোভাইড করি, যেটা আমার কাছে থাকে সেটা আমি প্রোভাইড করি, না থাকলে কিন্তু আমরা রেকর্ড করে প্রোভাইড করি। মানে এটা যেন ফিল তোমরা না করো যে আজকে আমাদের ক্লাস হয়নি বা স্যার ক্লাস নেয়নি। তো ক্লাস হোক বা না হোক, তোমরা কিন্তু রেকর্ডেড ক্লাস কিন্তু সেই ক্লাসের জন্য তোমরা পাবে। হ্যাঁ, তো কিছু মানে আনঅ্যাভয়েডেবল মানে তোমার সিচুয়েশন থাকবে যখন তোমরা ক্লাস নিতে পারছি না। তো এটা কিছু করার নেই, এটা আমার হাতেও কিছু করার নেই, তোমাদের কিছু করার নেই, কারণ তোমরা সবাই ফিল করতে পারছো যে আজকে বৃষ্টি হয়েছে বা ঝড় হয়েছে, সবার দিকেই হয়তো হয়েছে। যাই হোক, তো ঠিক আছে, তো এটাকে ভালো করে একটু দেখো, এই মডেলটার কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং একটা মডেল যার নাম হচ্ছে র্যাড মডেল। তো আজকে আমরা ক্লাস এখানে শেষ করছি। ওকে, চলো, গুড নাইট।